পায়ের গোড়ালিতে মলম মাখাচ্ছে তাহমিদ। জায়গাটা ফুলে ঢোল হয়ে আছে। গতকাল যে কাণ্ডটা ঘটিয়েছে শাওলিন, এরপর আর নিজেকে দমন করা যাচ্ছে না। বারবার স্মরণে ভাসছে ওই রাগার মুখ, চোখে টলমল করতে থাকা অশ্রু, ঠোঁটদয়ে তেজের বিচ্ছুরণ। কেমন অগ্নিবর্ণ চেহারার এক ঝলক স্থির ছিল ওই মেয়েটা, যেন ওই শরীরে তাহমিদের স্পর্শ একেবারে গ্রাহ্য করতে পারছে না। এত ক্ষোভ, এত ক্রোধ, এত জেদি ভাব কেন? কী জন্য? এক মুহূর্তের জন্য নিজেও বেশ খানিকটা ভরকে গিয়েছিল তাহমিদ। বহু প্রশ্ন তাকে চিন্তাবিদ্ধ করেছিল। দুদিন পর ওরই কবুল বলা বউ হবে, ওর সব কিছুতে থাকবে একমাত্র তার আধিপত্য, অথচ ও হাতটা পর্যন্ত ছুতে দিতে নারাজ। ওর এই দুর্ব্যবহারটা আগের চাইতে কেমন বেড়েছে না? কেমন যেন একটা আগ্রাসী তেজ ফুটেছে না? আচ্ছা, আগে তো এমন ধাক্কা দিয়ে ফেলে দেবার স্পর্ধা দেখাতো না, এমন আগুন ঝরা দৃষ্টি নিয়ে নিজের কাছ থেকে দূরে দূরে বোঝাতো না। কিছু একটা অতি সূক্ষ্মভাবে পরিবর্তন ঘটেছে। ওর ভেতরে যে দিকগুলো নিয়ে নিশ্চিন্ত ছিল, এখন সেগুলোতে সন্দেহের গন্ধ পাচ্ছি। কাল ওর চোখে ভীষণ অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করেছে। ওই ডাগর চোখ দুটো কেমন উদ্ভ্রান্ত, অস্থির, কোনো কিছুর প্রতি নিজের অজান্তে উন্মুখ, চঞ্চল ব্যাকুল হয়ে আছে। অন্য সময় ওর চোখের দিকে তাকালে রাগ, ক্ষোভ, বিরক্তি মাখানো একটা ছটা দেখা যেত। কাল মনে হয়েছে কোনো কিছুর প্রতি ওর মনটা ব্যতিব্যস্ত। হঠাৎ একটা চিন্তা বিদ্যুতের মতো চমক দিয়ে উঠতেই সচকিত হলো তাহমিদ। দ্রুত ডেস্ক থেকে মোবাইল ফোনটা তুলে একটা জরুরি কল করলো সে। অপাশ থেকে দুবার টুট টুট শব্দ হতে রিসিভার সাড়া পাওয়া গেল। তীব্র উত্তেজনা প্রশ্ন ছিটকে বেরোলো, হ্যালো? হ্যাঁ, ভালো। আদনান, অ্যান্টনি ওরা আছে? ওপাশ থেকে অধস্তন কর্মী জুয়েল পেশাদার কণ্ঠে বলল, না স্যার, রিপোর্ট সাবমিটের জন্য 3rd ফ্লোরে গেছেন। কোনো দরকার স্যার? হ্যাঁ দরকার। শোনো, একটা আর্জেন্ট হেল্প দরকার আমার। হেল্পটা এক্ষুনি শুরু করা চাই। সব কাজ সাইডে ফেলে যেটা বলছি সেটা করো। ওকে স্যার, আপনি বলুন। ইন টাইমে কাজ হয়ে যাবে। একটা বিষয় খেয়াল রাখবে জুয়েল, এই কাজটার কোনো ডাটাবেস রাখার দরকার নেই। একটা নাম্বার পাঠাচ্ছি, আর সঙ্গে কিছু ইনফরমেশন। এই নাম ফোনটার সম্পূর্ণ অ্যাক্সেস ক্র্যাক করো। অ্যাকসেপ্টেড স্যার, করে দিচ্ছি। কথাটা বলতেই ওপাশ থেকে তড়িৎ গতিতে কিবোর্ডের উপর খটাখট ঝড় তুলে গিয়েছে। সাইবার সাইটে ওর কাজের দূরদর্শিতা প্রচণ্ড তুখর। তুড়ি বাজাতেই ছেলেটা বড় বড় কঠিন সাইটে অ্যাক্সেস নিতে পারে। সেক্ষেত্রে তাহমিদ কিছুটা নির্ভয়চিত্ত। কলটা কিছুক্ষণের জন্য কেটে ওয়াশরুমে গিয়েছে তাহমিদ। মলম দেয়া হাতটা ধুয়ে ফেলে জরুরি। বাথরুম থেকে বেরিয়ে তাওয়ালে হাত মুছতে মুছতে হঠাৎ ফোনটা বেজে উঠল। ঠোঁটের কোণে তেরছা হাসি ঝুলিয়ে ডেস্ক থেকে ফোনটা নিয়ে কানে ধরল। মুখ ভরা প্রফুল্ল হাসির ছটা মাখিয়ে সারাটা দেয় তাহমিদ। অমনি ওপাশ থেকে ভয়ঙ্কর একটা কথা শুনে সমস্ত শরীরটা কাটা দিয়ে উঠল। মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত ঝিমঝিম ঝঙ্কার টের পেল তাহমিদ। সঙ্গে সঙ্গে ফোনটা কান বদল করে দাঁতে দাঁত খিচে বিভৎস হুঙ্কার দিয়ে চেঁচালো, কীভাবে হলো? কীভাবে সম্ভব? আমাকে এক্ষুনি এই ঘটনার ডিটেলস পাঠাও। 1 সেকেন্ডও দেরি করবে না জুয়েল, নইলে আমি তোমার চাকরি খেয়ে দেব। ওপাশ থেকে প্রচণ্ড দিশেহারা হলো জুয়েল, নিজেও এক প্রস্থ অবাক, সর্বোচ্চ সীমায় বাকরুদ্ধ। সাইবারের দুনিয়ায় এ যেন চূড়ান্ত আশ্চর্য ঘটে আছে। বসের এমন কথা শুনে সংবিত ফিরে পাওয়ার মতো ঝাঁকুনি দিল জুয়েল। দ্রুত নিজের চাকরি বাঁচাতে হুঁশে এলো সে। আমি দেখছি স্যার, কিন্তু এরকম কেস কোনোদিনও ঘটেনি। আমার হাতে কঠিন থেকে কঠিন সিস্টেম কানাগালি দিয়ে ক্র্যাক হয়েছে, কিন্তু এটা অলরেডি সিজড। পুরো সিস্টেম অন্যের হাতে স্যার। কণ্ঠে তরতর করে বেড়ে উঠেছে বিস্ময়ের পারদ। কানে ফোন এঁটে বসকে বোঝানোর চেষ্টা করছে সে, কিন্তু তাহমিদ মর্তুজা কতটুকু বুঝতে পেরেছে তা নিয়ে শঙ্কায় আছে জুয়েল। এটাকে সাইবার সাইটের দিক থেকে এক্সক্লুসিভ কন্ট্রোল হিসেবে ধরে, যেখানে একবার কেউ সিস্টেম ক্র্যাক করলে আর কেউ অ্যাক্সেস নিতে পারবে না। এমন সময় ঘটনাস্থলে উপস্থিত হলো অ্যান্টনি আজাদ। কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট 3য় তলায় পৌঁছে দিয়ে সে সবে এসেছে জুয়েলের কাছে। মনিটরের দুর্বোধ্য বিষয় বুঝতে না পেরে সে হতভম্ব জুয়েলের দিকে তাকিয়েছে। কপালের সমান অবস্থা তৎক্ষণাৎ কুঁচকে মনিটরে চোখ ফেরায় সে। ঠিক তখনই সমস্ত শরীর বরফের মতো ঠান্ডা হয়ে কাঁপন টের পেল অ্যান্টনি। জুয়েলের ফোনটা থাবা দিয়ে ছিনিয়ে দ্রুত নিচের কানে চেপে বলল, তাহমিদ ভাই, এটা তো শাওলিন ম্যামের নাম্বার, ওনার ডিভাইস। ওপাশ থেকে চিন্তায় জর্জরিত তাহমিদ। অ্যান্টনি গলা শুনেও কিছু বলল না। নিচের ঠোঁটে তীব্ররূপে দাঁতে দাঁত চেপে ধরেছে। আর একটু হলে ঠোঁট কেটে রক্ত বেরোবে।
তাহমিদ দুবার হাঁপানি রোগের মতো দম টেনে ফুসফুস ভর্তি করলো। বাঁকানি ফোন চেপে চোখ বন্ধ করে নিজেকে স্থিরতায় এনে বলল, ব্যাকফায়ার করে দেবে এটা আমি বুঝতেই পারিনি। মনে হচ্ছে আমি ওর বাড়াভাতেই ছাই দিয়েছি। ও আমার পার্সোনাল লাইফের প্রাইভেসি পর্যন্ত তছনছ করে দিয়েছে, আর এদিকে আমি খবরও পাইনি। কথাগুলো অ্যান্টনিকে বলল নাকি নিজেকে ঠিক বোঝা গেল না। অ্যান্টনি ফোনটা লাউড স্পিকারে দিয়ে রেখেছে। পুরো অফিস এখন ফাঁকাই বলা চলে। কর্মীরা ব্রেক নিয়ে নিজেদের মতো বাইরে আছে। জুয়েলের দিকে তাকিয়ে বিভ্রান্ত দৃষ্টিতে প্রশ্নটা করল অ্যান্টনি, তুই কি সিস্টেমটাতে ডাবল অ্যাক্সেস নিতে পারবি না? জুয়েল এবার চরম ব্যর্থতায় হাপিত্যের সুরে বলল, এটা সম্ভবই না অ্যান্টনি ভাই। এখানে এক্সক্লুসিভ কন্ট্রোল দিয়ে রেখেছে, যেটা একেবারে অবিশ্বাস্য। আপনি অন্যদের জিজ্ঞেস করুন, তারাও একই উত্তর দেবে। যে ব্যক্তি এই সিস্টেমে ঢুকেছে পুরো রুট সিস্ট করে দিয়েছে, যেন আর কেউই অ্যাক্সেস নিতে না পারে। এমন জবর কাজ মামুলি ব্যক্তি না ভাই, প্রচণ্ড ডেঞ্জারাস লোকের কাজ। তার কাছে এমন ক্ষমতাও আছে, সে চাইলে আমাদের পুরো ইউনিটের ডাটাবেস লক করে দিতে পারবে। এবার বাকিটা বুঝে নিন, আমরা নিজেরাই ঝুঁকিপূর্ণ অবস্থানে আছি। কেউ খুব বড় ধরনের ষড়যন্ত্র করেছে ভাই। জুয়েলের কথার ঠিক পরপরই অ্যান্টনির কলটা বেজে উঠল। প্যান্টের পকেট থেকে বস্তুটা বের করতেই আরেক সহকর্মী মোস্তফার কল। কানে চাপতেই মোস্তফার উদ্বিগ্ন গলা অ্যান্টনিকে ভয়ের মধ্যে ডুবিয়ে দিল। কী ব্যাপার অ্যান্টনি, সিস্টেমে অ্যালার্ট স্টেট দিচ্ছে কেন? তোমরা উপরতলায় কার সিস্টেমে ক্র্যাক চালাচ্ছ? মোস্তফার কথা শেষ হতে দেরি তখনই ঘটনাটি হুবহু ঘটতে দেখেছে অ্যান্টনি। জুয়েলের সামনে থাকা মনিটর লাল রঙের ঝলকানিতে অ্যালার্ট স্টেট দেখাচ্ছে। বারবার সিস্টেমের ঝুঁকিপূর্ণ হওয়ার বিষয়টির সংকেত ছুড়ছে। অবস্থাটা গলাকাটা মুরগির মতো ভয়ঙ্কর দশায় পরিণত হলো। মোস্তফাকে কোনো মতো বুঝিয়ে কলটা কেটে এক চিৎকার দিয়ে উঠল অ্যান্টনি। তাড়াতাড়ি এই সিস্টেমের সব কিছু স্থগিত করার গর্জন ছুড়ে বলল, জুয়েল কুইক, আমাদের সিস্টেম রেড অ্যালার্টে চলে গেছে। তাড়াতাড়ি হাত চালা, দ্রুত পুরো সিস্টেম বন্ধ কর। করছি ভাই। পুরো পরিবেশ মুহূর্তের ভেতর ভয়ঙ্কর হয়ে উঠল। টান টান উত্তেজনায় নিঃশ্বাস আটকে যাচ্ছিল। কেউ কোনো কথা বলতে পারছিল না। জুয়েলের হাত তুফানি ঝড়ের মতো ছুটছে। মনিটর স্ক্রিন জুড়ে দুর্বোধ্য ভাষায় সারি সারি ক্ষুদ্রে লেখা উপরের দিকে উঠছে। অ্যান্টনি দু হাতের মুঠো পাকিয়ে জুয়েলের মতো মনিটর স্ক্রিনে চোখ এঁটে রেখেছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে লাল ঝলকানি থেমে গেল হঠাৎ। বুকের উপর থেকে 1 টনের পাথরটা যেন হঠাৎ করে সরে গেল। ঠোঁট গোল করে অবরুদ্ধ শ্বাসটা স্বস্তিতে ছাড়ল অ্যান্টনি। জুয়েল কিবোর্ড ছেড়ে চেয়ারের পেছনে মাথা হেলিয়ে দিয়েছে, দু চোখ বন্ধ। অনগোয়িং চলতে থাকা কলটা তখনও সক্রিয়। দুজনেই তখন বিদঘুটে গলার কারো গলার ফাটানো গর্জন শুনতে পেল। সু, বাচ্চাটা, তোর নাম পরিচয় যেদিন উদ্ধার করব সেদিন তোর রুহ পর্যন্ত মৃত্যু ভিক্ষায় কাতরে উঠবে। আমার 4 বছরের সাধনা যদি না তুলি আমি, তাহলে আমিও তাহমিদ মির্জা না, শালা সু। শান্ত, বিচক্ষণ, ধীমতি, এমন সব বিশেষণ শুনে আসছেন তিনি। জীবনের প্রতিটা ক্ষেত্রে সাফল্য ছুঁয়েছেন রেবেকা নেওয়াজ। নিজের জীবনকে তৎপর করেছেন এত বেগতিকভাবে। বিধবা হিসেবে যেটুকু অবমাননা সমাজ তাকে দিতে চেয়েছিল, তার চেয়ে বহুগুণ জবাব নিজের কাজ দ্বারা বুঝিয়ে দিয়েছে রেবেকা। নিজেকে কখনো ঠুনকো, রিক্ত, অকর্মণ্য প্রমাণ করেননি। আজও স্মৃতিতে ভাসে নিজের বিশ্ববিদ্যালয় জীবনের সেই গুরুত্বপূর্ণ দিনটির কথা। বুকের ভেতরটা সহসা মোচড়ে ওঠে আচমকা। ওনার বুদ্ধিদীপ্ত চোখ দুটো হঠাৎ ঝাপসা হয়ে যায় ঘন জালের মতো কুয়াশায়। চোখের কোণ থেকে টপ টপ করে অনুভব করেন তপ্ত বর্ষার অস্তিত্ব। কাঁপতে থাকা ডান হাত দিয়ে চশমাটা খুলে নেন চোখ থেকে। অপর হাতটা দিয়ে সেভাবেই চোখ দুটো মুছে নেন। যদিও লাভ এতে হয় না। স্বনামধন্য এক সম্ভ্রান্ত বংশের যৌথ পরিবারে বড় হয়েছেন রেবেকা মুর্তজা। ছোট থেকেই ছিলেন প্রচণ্ড মেধাবী এবং প্রতিভাসম্পন্ন। পুরান ঢাকার নাজিরাবাদ এলাকায় শৈশব কাটালেও পরবর্তীতে ঢাকা ছেড়ে তিনি বেড়ে ওঠেন গাজীপুরের শ্রীপুরে। জ্যাঠা, বাবা ও 2 চাচার যৌথ ভ্রাতৃত্বের অটুট বন্ধনে পারিবারিক আবাসয় শেষ পর্যন্ত শ্রীপুর। যে বাবা মাকে প্রচণ্ড বেশি ভালোবাসতেন রেবেকা, একদিন তাদেরই জীবনে ভয়ঙ্করতম দুঃখ দিয়ে এলেন। ইজি চেয়ারে ধীরভাবে দোল খেতে খেতে স্মরণ করলেন সেই যুবকের স্মৃতিকথা, যাকে আজও অকাতর চিত্তে সম্মান করেন রেবেকা। মানুষটি শাহনেওয়াজ আলম শায়েক, যার কথা, যার হাসি, যার ব্যক্তিত্ব, যার চিন্তাধারা, যার স্বতঃস্ফূর্ত নিখুঁত কর্ম প্রত্যেকটা মানুষকে শুধু আশ্চর্য করে দিত। তার ব্যক্তিত্বের প্রবল রেস্ট রেখে যেত কারো কারো বুকের কোণে। এখনও মনে আছে সেই দিনটির কথা, যেখানে শায়েক সম্পূর্ণ অন্য মানুষ হয়ে কড়া কড়া কথা বলেছিল। কাজ পাগল এই মানুষটি কেমন গম্ভীর স্বরে কথাটা বলেছিল,
তা আজও বলেনি রেবেকা। জেদপ্রবণ আজ্ঞা ছুড়ে বলেছিল শাহনেওয়াজ আলম, তুমি যদি চাও তোমার বাবাকে আরেকবার বোঝাতে যাব, কিন্তু বারবার এভাবে আত্মসম্মান বিসর্জন দিতে যাব না। আমার পরিবারকে চূড়ান্ত অপদস্থ করার ব্যাপারটা আর নেব না। তুমি আমাকে সরাসরি বলো রেবা, আমার সঙ্গে বাকি জীবন কাটাতে রাজি আছো? আমার একটা বোন আছে, ও খুবই ছোট, আমার মাটা নেই। আমি এই স্মৃতি মনে করতে চাচ্ছি না। জোহরা আন্টি যদি না থাকতেন, আমরা 2 ভাই বোন কোথায় ভেসে যেতাম জানি না। আমাদের কেউ নেই, দাদাবাড়ি থেকেও না থাকার মতোই। নানা বাড়িতে নানা মারা যাবার পর মামারা আমাদের দেখেন না। বলা বাহুল্য, মামার আজ সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা। নানি মামাদের উপর নির্ভর, দুমুঠো অন্যের জন্য মুখ বুজে সহ্য করেছেন। চাইলেও কিছু বলতে পারেন না আমাদের অবস্থা দেখে। চতুর্দিক থেকে বাধা পেয়ে আমাদের সব কিছু চলছে। আমাদের কলেজ জীবন থেকে টিউশনি করে অভ্যস্ত, এটা তো আগে থেকেই জানো। এখন যদিও ভালো একটা পর্যায়ে নিজেকে দাঁড় করাতে পেরেছি, কিন্তু তোমার পরিবার আমার পরিবারের ব্যাকগ্রাউন্ড জেনে সামনে এগোতে চাচ্ছে না। তারা রীতিমতো ভয় পাচ্ছে, তোমার নিরাপত্তা নিয়ে প্রচণ্ড আশঙ্কায় ভুগছে। জানি আমার বাবার জন্য বিষয়গুলো আজও খুব জটিল, কিন্তু এতে আমার তো দোষ নেই। নাকি দোষ আছে রেবা? কথা বলো, আজ চুপ করে ফাঁকি দেবার চেষ্টা করবে না। শাইখের যুক্তিপূর্ণ কথার ঘায়ে চুপ করে থাকে রেবেকা, লজ্জায় মাথা নিচু করে, চোখে টলমল করে দুর্বিনীত অশ্রু। অশ্রুতে মাখো মাখো একজোড়া চোখ হাত দূরে শটান দাঁড়ানো যুবকটার পানে তাকায়। সেই যুবক তখন ক্রোধে থমথম করছে, 2 হাত তার বুকের ওপর ভাঁজ করা। কার্জন হল সংলগ্ন একটা ছায়াঘেরা বৃক্ষতলে দাঁড়িয়ে আছে শায়েক। অটলভাবে দূরের দৃশ্যপট সুনিবর নির্জনতা দেখছে সে। পরনে পরিপাটি ধোপদুরস্ত পোশাক। রেবেকা জানে পরনের কাপড় চোপড় সবটাই নিজের হাতে ধুয়ে রাখে শায়েক। ছোট বোনটাকে তেমনি আদর যত্ন দিয়ে পিতার মতো আগলে রেখেছে। রান্নার রসদটুকু, বাজার করাটুকু, পেশাগত কাজটুকু, বোনের পড়াশোনা, বাড়িটা দেখাশোনা, যাবতীয় সব কাজ দক্ষ হাতে সম্পন্ন করেছে শায়েক। নিজের জীবনটাকে এমনভাবে দাঁড় করিয়ে তুলেছে যেন আগামী দিনের পথ চলা সুদৃঢ় হোক। এই কাজ পাগল অসহ্য নিরবঘাতক লোকটাকে ভালোবেসে ফেলা ছাড়া আর কি উপায় আছে? লোকটার ওই পৌরষ বুকের ভেতর বিশাল একটা মন যে আছে, একটা সৎ দৃঢ় পরিপূর্ণতায় ছাওয়া মন, যে মন প্রতিটি নারীর কাছেই বহুল প্রিয়। রেবেকা গলার রুদ্ধ কান্নাটুকু গিলে নিয়ে কণ্ঠে মলিনভাবে ছুঁয়ে বলল, আমি কি বাবার কাছ থেকে চলে আসব? তুমি কি তাই চাচ্ছ? আমি তোমাকে জোর করছি না রেবা। সাথে সাথে দূরের দৃশ্যপট থেকে মুখ ফেরালো শায়েক। তাকালো অগ্নিঝরা দৃষ্টিতে, সম্পূর্ণ স্বতন্ত্র মেজাজে। বলতে শুরু করলো এতদিনের সমস্ত ঝঞ্ঝাট, যা এতদিন মুখ বুজে স্রেফ সহ্য করেছে শায়েক। আমি তোমাকে আজও জোর করছি না, কিন্তু পরিস্থিতি এখন সেরকমই দাঁড়িয়েছে। যা তোমার পছন্দ হচ্ছে না রেবা। আমি তোমার বাবার কাছে কতবার প্রস্তাব পাঠিয়ে অপমানিত হব বলো? এই অপমান কিসের জন্য? আমার চরিত্র খারাপ, নাকি আমি বেকার? উনি কোনো কিছু বাজ বিবেচনা না করে অন্যের কথায় আমাকে নাকচ করে দিচ্ছেন। আমাকে ভয়ঙ্কর ভাষায় অন্যায় অপদস্থ করে যাচ্ছেন। এমন নয় আমি তোমাকে অবৈধভাবে কোনো দিন চেয়েছি। শরীয়ত মতে যেভাবে তুমি আমার জীবনসঙ্গী হয়ে থাকতে পারো, তোমাকে আমি সেভাবেই চেয়েছি। সঙ্গে সঙ্গে তোমার জন্য প্রস্তাব পাঠিয়ে দিয়েছি রেবা। বুকে ভাঁজ করা দৃঢ় হাত দুটো সপাটে আলগা করল শায়েক। উত্তপ্ত ক্রোধের নিঃশ্বাসে একবার ফুলে উঠল নাকের অগ্র। নিজের অক্ষমতা যদি কর্মহীন ও শৃঙ্খল বেকার যুবকের শ্রেণীতে পড়ত, তবে ব্যাপারটা এক হিসেবে মানা যেত। কিন্তু সম্পূর্ণ পাড়াপড়শি আর কিছু ওত পেতে থাকা জনদরিদ্র সাধুদের কথা শুনে তাকে নাকচ, তাকে ছোট লোক, নির্লজ্জ, রক্তের ঠিক নেই এসব বলে বিষাক্ত অপমান। এটা কি সত্যিই বিবেক মতে ভদ্র আচরণ? শায়েক কথা বলল না কিছুক্ষণ। মাটির দিকে চোখ রেখে দুদণ্ড নীরব রইল। খানিক বাদে সোজাসুজি রেবেকার দিকে তাকিয়ে বলল, আমার অভিভাবক নেই। কাজের 2জন বন্ধু নিয়ে তোমাদের বাড়িতে গিয়েছি। তোমার জ্যাঠা, চাচা, ফুপাদের কাছে নিঃশর্তে যৌতুক ছাড়ার প্রস্তাব রেখেছি। তারা আমার চাইতে আমার পরিবারের সেই মানুষদের নিয়ে অপমান করলো যাদের কোনো কসুর নেই। আমারও দোষ পুরোপুরি শূন্য। আমার চরিত্র নিয়ে সমস্যা থাকলে মানা যেত। আমি কোনোভাবে অসৎ, ভণ্ড, দুশ্চরিত্র পুরুষ হলে প্রস্তাবটা ফেরালে ঠিক হতো। কিন্তু যেখানে আমার সব কিছুই ঠিক, আমি একজন উপার্জনক্ষম ব্যক্তি, আমার একটা ছোট্ট জগৎ আছে, এটাই সাজিয়ে তুলেছি। সেখানে তুমিও আমাকে বিবেচনা করে নির্বাচন করেছ। সেক্ষেত্রে তোমার পরিবার যে আক্রমণাত্মক আচরণ করছে, আমাকে অন্য পাত্রদের সঙ্গে তুলনায় ফেলে অপদস্থ করছে, এটা কি শরীয়ত মতে বৈধ?
অন্য পাত্ররা বিরাট ধনী, গাড়ি বাড়ি সহায় সম্পত্তি সব আছে। তার মানে কি এটাই দাঁড়ায় ওনারা টাকা পয়সা দাঁড়িপাল্লা দিয়ে পাত্রের দোষ চরিত্র মাপছেন? টাকা বেশি হলে পাত্রের 7 খুন মাফ। তোমাকে বিয়ে করতে চাইছি, কিন্তু তারা লতায় পাতায় থাকা মানুষদের কথা শুনে অন্ধ হয়ে আমাকে ঠুকরে দিচ্ছে। এটা কি যুক্তিযুক্ত রেবা? এরপরে তুমি আমাকে আর কি করতে বলো? আছে জবাব? বলো। সেদিনের কার্জন হলের পরিবেশ ছিল বড্ড বেশি থমথম। প্রকৃতির নীরবতা কানকে যেন ঝিমঝিম ধরাচ্ছিল। এক পলক চোখ তুলে শায়েখের সে দীপ্ত চোখ, দৃঢ় ঠোঁট, বাচনভঙ্গির স্পষ্টতা দেখল রেবেকা। এরপরই সমস্ত কিছু এক লহমায় বিশ্লেষণে নিয়ে সিদ্ধান্তটা নিল। শাহনাজ আলম শায়েখের বধূরূপে নিজেকে জড়িয়ে নিল রেবেকা মর্তুজা। নিজের নামটাকে স্বামীর অন্য নাম দিয়ে পরিবর্তন না করে বরং শাহনাজ নামটাকে জড়িয়ে নিল সবখানে। কিন্তু শায়েখ কিছু একটা চিন্তা করে শাহ শব্দটাকে কেটে ছোট করে দিল স্ত্রীর সম্মুখে। তাকে প্রস্তাবটা দিল রেবেকা নেওয়াজ নামটার জন্য। শায়েখ কেন সেদিন রেবেকা নেওয়াজ নামটা লিখেছিল তা এখন এসে বুঝতে পারে রেবেকা। আর এখন আরও বেশি শ্রদ্ধা জাগে মরহুম মানুষটার জন্য। তাকে এখন সামনে পেলে বলতেন, তুমি ঠিক, তুমিই ঠিক, তুমি সবসময়ই ঠিক, আমি ভুল, আমি ভুল, আমি এখনও ভুল, তুমি আমার ভুল সূত্রে দাও। হঠাৎ ঠক ঠক মৃদু আওয়াজে চোখ খুলল রেবেকা। ঘাড় ঘুরিয়ে পিছে তাকান। আবছায়া দরজার কাছ থেকে উপস্থিতির জানান দেয় জোহরা খালেদ। রেবেকা ব্যস্ত? সংক্ষিপ্ত প্রশ্নে কেবল 2টো শব্দ মাত্র। এভাবেই তাৎপর্যপূর্ণ কথা অল্প বাক্যে বলেন জোহরা। ভীষণ আত্মনির্ভর তিনি। কথা ও কাজ বেশ নিখুঁত। পরিচ্ছন্ন পোশাক হিসেবে আজও ওনার পরনে ধূসর বরণ সালোয়ার কামিজ। ওনাটা এখন মাথায় দিয়ে রেখেছেন। একটু পর মাগরিবের আজান হবে। রেবেকা সসম্মানে ইজি চেয়ার ছেড়ে একটা চেয়ার টেনে আনেন জোহরার জন্য। নিজে বসলেন বিছানায়। জোহরা ঘরে ঢুকতে ঢুকতে চেয়ারে বসতেই গলা একটু কেশে বললেন, ভেবেছিলাম ব্যস্ত আছো, তাই বেশি আগে আসিনি, এখন এলাম। চোখে চশমা তুলে নিয়েছেন রেবেকা। পরিপাটি করে ঘরোয়া একটা শাড়ি পরা, রংটা গাঢ় নীল, কবজি পর্যন্ত ঢাকা, কালো ব্লাউজের হাতা, ব্লাউজের গলাটা পাঞ্জাবির মতো ছোট কলার, সম্পূর্ণ শালীন। জোহরার উপস্থিতিতে বেশ কৌতূহলপূর্ণ চোখে প্রশ্ন শুধালো উনি। কোনো জরুরি ব্যাপার আন্টি? আপনার কথা শুনে মনে হচ্ছে কি জানি বলতে চাইছেন আপনি, কিন্তু বলি বলি করে কথাটা বলতে চাইছেন না। মুখে একটা ইতস্তত ভাব প্রকট রূপে ফুটল জোহরার। তিনি বুঝতে পারছেন কথাটা না বলে থাকা সম্ভব না। তিনি চরম গম্ভীর মুখে একটা হাত বের করলেন, যে হাতটা এতক্ষণ ছিল ওনার অতলে। রেবেকার দিকে ভারী একটা ব্যস্ত অগ্রসর করে তির্যক ইঙ্গিত বললেন, এটার প্রথম পাতাটা দেখো, মলাটের পরপরই যে পাতাটা। জোহরার সাবধানী কণ্ঠ শুনে গলাটা ভিজিয়ে তোলেন রেবেকা। বুঝতে পারছেন কিছু একটা অগোচরে ঘটেছে। বাড়িয়ে দেওয়া বস্তুটি আর কিছু নয়, বরং একটি শোকপাঠ্য বই। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্পগুচ্ছ। ভারী মোটা বই, মলাটা লাল টকটকে, সেখানে রবীন্দ্রনাথের মুখচ্ছবি। বইটা নিজের কাছে নিয়ে মলাটের প্রথম পাতা দৃষ্টিগোচর করলেন। সাথে সাথে পিঠের শিরদাঁড়া ছুঁয়ে বিদ্যুৎ চমক যেন বয়ে গেল। শিরশির করে উঠল সমস্ত গা। চশমার এপারে ভয়ঙ্কর সীমাতে চোখ বিস্ফোরিত করেছেন তিনি। তৎক্ষণাৎ একরাশ অস্থির উদ্বেলিত চাহনি জোহরার দিকে পড়ল। জোহরা নিরুত্তর, নিশ্চল ভঙ্গিতে রেবেকার পরবর্তী অবস্থার উন্মুখ রইলেন। আর ঠিক তখনই অস্ফুটেশ্বরে প্রায় চমকে উঠলেন রেবেকা। জোহরার দিকে ক্ষীণ গলাতে বলে উঠলেন, এ কি? জোহরা পুরোপুরি নির্বিকার। এক পলক চোখ ঘোরালেন দরজার দিকে। কেউ নেই দেখে পুনরায় চোখ দুটো রেবেকার দিকে স্থির করেন। বইটার প্রতি নিগুড় ইঙ্গিত বুঝিয়ে সচেতন হন জোহরা। এই বইটা ওর জন্মদিনে এসেছে, আর তুমি আমি দুজনেই জানি শ্যাওলের নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে খোলামেলা না। নিজের জন্মদিন, প্রিয় ফুল, প্রিয় খাবার, পছন্দসই রং, কোনোটাই তুমি আমি ছাড়া কেউ জানে না। সেখানে এই বইটা ওর বন্ধুদল যে পাঠায়নি এটুকু নিশ্চিত করলাম। রেবেকা চূড়ান্ত বিস্ময় সামলে উঠতে পারছেন না। তিনি বইটা রেখে ধপ করে দাঁড়িয়ে পড়েছেন। অন্য সময় হলে ঘর জুড়ে পায়চারি করতেন, অস্থিরভাবে ভাবতেন, কিন্তু আজ জোহরা সামনে, বয়সে তিনি মান্য মানুষ। আজ তারই থেকে রেবেকা হতবাক, স্তব্ধ, বিমূঢ় ভঙ্গিতে বলে উঠলেন, ওর তথ্য উদ্ধার কে করলো? আমি কিন্তু এবার রীতিমতো ভয় পাচ্ছি আন্টি। এমনি ওর ঢাকায় পড়াটা আমার কখনই স্বস্তিদায়ক লাগেনি। সর্বক্ষণ খুনাখুনি, সংঘর্ষ, হত্যা, গুম, অবরোধ। ঢাকাটা সংঘাতপূর্ণ শহর, তার মধ্যে এমন এক বিশ্ববিদ্যালয়ে পড়ছে যেখানে প্রতিবাদের জোয়ার আরও তীব্র। ও কি কোনোভাবে রাজনৈতিক মহলের কাছে নজরদারিতে আছে?
জোহরার নাকুচ্ছর। না, ওসব কিছুর জন্য কিছু হচ্ছে না। মাথা পুরোপুরি ঠান্ডা রাখো। আমি জানি তুমি শ্বশুরের ঘটনাটা নিয়ে। না, শুধু আব্বার না, আম্মারটাই ওকে এমন বানিয়ে ছেড়েছে। ওই বয়সে যা বুঝতো না তা তো এই বয়সে সবই বোঝে। যত দিন যাচ্ছে ও তত বেশি ঘটনা বুঝতে পারছে, তত বেশি সংকীর্ণ হয়ে যাচ্ছে। ওর ভেতরে ফুটফুটে তরুণীর চঞ্চলতা নেই। আপনার কি মনে হয় না শালিনীর ওর বয়সের চেয়ে বেশি রুক্ষ, বেশি গম্ভীর? তোমার সামনে যত দূর সহজ, আর কারোর সামনে হাসি টাসি নাই। শ্রেষ্ঠা মেয়েটাকে একটু ঘনিষ্ঠভাবে নিয়েছে, বিশ্বাসটা বোধ হয় ভালোই করে, নয়তো অত দূর পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাওয়া এটা বোধ হয় সম্ভব হতো না। তোমার ননদ জীবনে এই প্রথম প্রকৃতি বিলাসে গেল, গিয়েছে কিন্তু জঙ্গলি জায়গায়। সেখানে কি কারোর সাথে মন বেঁধে এলো? চোখ যেন প্রায় কপালে উঠে যাচ্ছিল রেবেকার। তিনি সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেন। এমন অবিশ্বাস্য কথাবার্তার ডানে বায়ে মাথা নেড়ে দ্বিমত পোষণ করতে বললেন, সম্ভব নয়। ও আর প্রেম দুটো কখনোই সম্ভব নয়। আজকাল 13-14তে পা রাখা অত্যন্ত ছোট মেয়েরাই পশ্চিমা কালচার অনুসরণ করছে। নিজের যে 3 গুণ বয়সী ছেলেদের সাথে সম্পর্ক করছে। দেদারসে ঘুরছে বসুন্ধরায়। সেখানে ও তাহমিদের হাতটা পর্যন্ত স্পর্শ করেনি। নয়তো সেদিন ধপাস করে খাটে ফেলল কেন? হাতটা স্পর্শ নাকি করেছিল। হঠাৎ ওই প্রসঙ্গ চলে আসাতে ঠোঁট টিপে হেসে দেন জোহরা। নিজের হাসিটা কেন যেন আর থামাতে পারেন না। শাওলিনের ওইটুকু দেহের শরীরী শক্তির সাথে হাসতে হাসতে গর্ববোধ করছেন তিনি। ওই পলকা দেহি মেয়ে যদি অমন দামড়া গরুকে ধপাস করে ফেলতে পারে, তাহলে রেবেকার ভাইয়ের কপালে দুঃখই আছে। তবে পর মুহূর্তে তিনি বেশ গম্ভীর হয়ে যান। এক মুহূর্তে কী যেন ভাবতে ভাবতে উদ্বিগ্ন স্বরে বলে ওঠেন, মনে হচ্ছে এই বিয়েটা সহজে হবে না। যা পরিস্থিতি অনুমান হচ্ছে সেটা স্বাভাবিক কিছুর আভাস না। যেখানে তোমার ভাইকে নিজের হাতটা ছুঁতে দেয় না, সেখানে এই বই ওর বুকটার মধ্যে ঘুমিয়ে থাকে। পরিস্থিতি বুঝতে পারছো? ভোরের সূর্য তখনও পূব আকাশে উঁকি দেয়নি। শহরটা গভীর ঘুমে নিথর। মৃত্যুর মতো অনুভূতি হচ্ছে তখন। এমনি এক নিস্তেজ নীরবক্ষণে বিছানা সংলগ্ন টেবিলের ওপর জোর কাঁপুনি তুলল একটা। বেশ বুঝতে পারছিল ওটা যান্ত্রিক কল শব্দের আভাস। ফোনটা ভুম ভুম করে কাঁপছে। অনাকাঙ্ক্ষিত কল চোখে ঘুমটা ভোর 6টার দিকে ছুটে গেল শাওলিনের। দু চোখের নিভো নিভো চাহনি মেলে একরাশ বিরক্তি মাখিয়ে ফোনটা মাথায় কাছ থেকে টেনে আনলো। চোখ কচলাতে কচলাতে কলার নামটা দেখে কানে চাপল। ঘুমে চোখের পাতা দুটো ফের বুঝে এলো। ধীর সরে বলল, বলো শ্রেষ্ঠা, এমন কাক ভরে কেন কল দিয়েছ? চিন্তায় তটস্থ শ্রেষ্ঠা, কণ্ঠ প্রায় ধমকের মতো। কিন্তু ধমকানিটা শাওলিনের কাছে না পৌঁছায়। ওকে বরং সুমিষ্ট মধু দিয়ে শোনালো, ছোট বন্ধু। ঝট করে চোখের পাতাটুকু মেলল শাওলিন। বিপদ সংকেত। শ্রেষ্ঠা ওকে কী অনুরোধ করতে যাচ্ছে? কণ্ঠ একদম স্পষ্ট করে বলল, হ্যাঁ বলো। শোন না ছোট বন্ধু। আরে বলো, শুনছি। একটা বিরাট সমস্যা হয়ে গেছে। সমস্যাটা কোনোভাবেই সমাধান করা যাচ্ছে না। এই মুহূর্তে পুরো আকাশটা আমার মাথার উপর চড়চড় করে ভেঙে পড়েছে। আমি চতুর্দিকে অন্ধকার দেখছি। কী ঝামেলা? আর চতুর্দিকে এখনই অন্ধকার? ভোরের সূর্য আলো দেয়নি। সূর্য এখন মেঘের আড়ালে। আমার অবস্থা তার চেয়ে অন্ধকার জানা। আজকের বিরাট সাংস্কৃতিক প্রোগ্রামটা পুরো ভজকট পাকানো অবস্থায়। কমিটিতে সব কিছু রেডি করে আমি নিশ্চিন্তে ঘুম দিয়েছিলাম, কিন্তু জানতাম না লাস্ট মোমেন্টে এমন জোশ মারাটা খাবো। এখন 5:30টার দিকে একজনের কল এলো। দেবরানী গত রাত থেকে অসুস্থ, ওর 103 ডিগ্রি জ্বর। এমত অবস্থায় এখন মঞ্চে একা একা আমি সঞ্চালনায় থাকতে পারবো না। তুই প্লিজ কষ্ট করে একটু আয়। শেষ পাকুটে প্রচণ্ড ইতস্তত সুরে প্রবল অনুনয়ের সাথে বলল। মঞ্চে দেবরানী ভট্টাচার্য ও শ্রেষ্ঠা একদল এবং পরস্পরের সহযোগী। দুজন মিলে মঞ্চের প্রথম ভাগ দেখবে, বাকি শেষ ভাগ দেখবে অন্য দল। সেখানে দেবরানী হঠাৎ জ্বরের কবলে পড়ায় আজ সে অনুষ্ঠানে শরিকই হতে পারছে না। এখন উপায়ন্তর না পেয়ে একমাত্র ভরসা শাওলিনকে কল করেছে শ্রেষ্ঠা। কলের ও প্রান্ত থেকে আবারও মিনতি ঝরা সুরটা বাজল। তোর বড় না আমি? আমার কথা শুনবি না তুই? প্লিজ চটজলদি করে আমার হলে চলে আয়। আমি এখানেই তোর জন্য সমস্ত ব্যবস্থা করে রাখছি। তুই টেনশনই নিস না। উপস্থিত বক্তৃতায় তুই যথেষ্ট চটপট আছিস। রোজা নৃত্যে নাম দিয়েছে, সোহানা রবীন্দ্রসঙ্গীতে। আজ হলে সবাই আছে। তাছাড়া ডিন স্যার আমাদের দুজনকে মঞ্চে দেখলে প্রচণ্ড বেশি খুশি হবেন। প্লিজ এই আকালের দিনে বিপদে ফেলিস না ভাই। আয় আয়। মাথার উপর এবার ওর বাজ পড়ল। তবু শাওলিন সমস্তটা বুঝে নিয়ে ভ্রু কুঁচকে জানালো, ঠিক আছে, সব মানলাম, সব শুনলাম।
মঞ্চে তোমার পাশে দাঁড়িয়ে প্রোগ্রামও সঞ্চালনা করলাম, কিন্তু প্রোগ্রামে তুমি কেমন পোশাক পরবে? শাড়ি, চুড়ি, গাজরা, মেকআপ এসব না। আমি এসবে জড়াচ্ছি না, দুঃখিত, বাদ দিলাম। আচ্ছা, তোর কিছুই জড়ানো লাগবে না, বাদ দেওয়া লাগবে না। তুই শুধু শাড়িটা এক পেঁচ দিয়ে দাঁড়িয়ে থাকিস, তাই চলবে। তোকে দেখলে পোলাগুলো এমনিই তাকিয়ে থাকে। এক প্যাচ দিয়ে মাইকটা শুধু ধরলে আমার ইজ্জতটুকু বাঁচবে। পোলাপানগুলো তোর খচ্চর জামাইয়ের গোষ্ঠী উদ্ধার করবে, আর কিছু না। জাস্ট এখন কাম ফাস্ট। তোমার যুক্তি শুনে রুচির দুর্ভিক্ষ লাগছে। আরে, রুচি চানাচুরে এনে সব ঠিকঠাক করে দিচ্ছি, তুই খালি চলে ছুটে আয়। নাজিফ, সেলিম একটু পর মারামারি লাগাতে পারে, আমার উপর হামলা দেবে, প্লিজ দ্রুত। খট কলে কলটা কেটে গেল। কান থেকে নামিয়ে দেখল চতুর্শ্রেষ্ঠার নিচ থেকে কলটা দিয়েছে সুকৌশলে। কত বড় খারাপ! এখন এই ভোরবেলা বিনা প্রস্তুতিতে ছুটতে হবে, মঞ্চে কোনো রকম অনুশীলন না করে মাইক ধরবে। কেমন একটা পরিস্থিতি! কোথেকে আসে এসব আজগুবি ধরনের ঝামেলা? কোথায় ও ভেবেছিল আজ সারাটা সকাল ঘুমিয়ে কাটাবে, ঠিক বিকেলে গিয়ে অল্প কিছুক্ষণ অনুষ্ঠানে শরিক হবে, সেখানে ওর হাতেই অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্ব। চুলে হাত খোপা পাকাতে পাকাতে বিছানা ছেড়ে উঠে গেল। একই বিভাগ, স্রেফ কয়েক কিলোমিটার দূরত্ব। ঘড়িতে তখন 6টা 13। ঢাকার অভিজাত শ্রেণীর একটা হোটেল, রিজার্ভেশন রুমের নান্দনিক কক্ষ। কক্ষটা আবছা অন্ধকার, জানালাগুলোয় পাতলা পর্দা টানা থাকলেও হু হু করে ঢুকে পড়েছে এক দঙ্গল উতলা হাওয়া। ভোরের সূর্য উকে দেয়নি পূব আকাশে। ফিনফিনে একটা অন্ধকার মাখো মাখো চতুর্দিকে। পাশে এক মগ আমেরিকানো এসপ্রেসো কফি চমৎকার ধোঁয়া উড়িয়ে তপ্ততার জানান দিচ্ছে। সেই তপ্ত তরলের দুঠোঁট থেকে চুমুক দিচ্ছে একজন গম্ভীর মেজাজধারী লোক, যার বহিরাগত আদল শান্ত, শীতল, নির্বিকার। সাদা শার্টের সবকটা বাটন খোলা, পাল্টানো হয়নি রাতের ওই পোশাক। দুরন্ত বাতাসে শার্টের দুপ্রান্ত সপাটে দুদিকে সরে গিয়েছে, উন্মুক্ত হয়ে গেছে তার প্রশস্ত খাঁজকাটা সুদৃঢ় বক্ষস্থল। একদিকে দেখছে বন বিভাগের কার্যক্রম, অন্যদিকে চলছে কারোর ফোন আলাপের কথাবার্তা। দুটো মেয়েলি কণ্ঠ, সবটাই চুপচাপ শুনতে শুনতে সেলফোনটা তুলে নিল হাতে। যে হাতে ধরেছে সে হাতেরই বৃদ্ধাঙ্গুল দিয়ে লক স্ক্রিন আনলক করল। ডায়াল পেটে আঙ্গুল চালিয়ে কানে ফোন চেপে ধরল সেকেন্ডক্ষণ। সাদামাকে আরেক চুমুক দিতে দিতে বজ্রগম্ভীর গলাটা গভীরভাবে বেজে উঠল। শোয়েব ফারসাদ বলছিলাম, এটা আজকের জন্য নতুন নাম্বার, বিকেলের পর পাওয়া যাবে না, সিম পুড়িয়ে দেব। গতকাল কোনো এক চামারের গোডাউনে শক সার্ভিস দেওয়া হয়েছে। সাইবার সিস্টেমের কিছু করা হয়নি, তবে ইচ্ছে আছে। এখান থেকে যাওয়ার আগে আরেক ডোজ দিয়ে যাব। এক পাল গরু ঘাস খেয়ে মাথায় গোবর জমাচ্ছে, ওদের পাকস্থলিতে বুদ্ধি পড়ে আছে। আসল মগজ ওদের বডিতে আছে কি না শিওর হতে পারছি না, মেবি টয়লেটের ফ্ল্যাশে আটকে আছে। সূর্যটা মেঘে ঢাকা, আলো ফোটেনি। নিঃশ্বাস শূন্যতায় থমথম করছে ঘর। ঘরের এক কোণে চুপটি করছে, তৈরি হচ্ছে কেউ একজন। চওড়া দীঘল আয়নায় তার নমনীয় মূর্তিটা অদ্ভুত সুন্দর করে ফুটে উঠেছে। ঘর জুড়ে উত্তরে হাওয়ার দাপট, জানালার পর্দাগুলো ফরফর করে শব্দ করে হুটোপুরি লাগিয়েছে। বাইরে পেঁচায় ঠান্ডা বাতাস, প্রকৃতিতে বৃষ্টি আসি আসি মুহূর্ত। ঠান্ডা কনকনে হাওয়া ওকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে দুষ্ট প্রবল প্রেমিকের মতো। আধ ভেজা চুল তখনও ছেড়ে রাখা, চঞ্চল হাওয়ার দল চোখে মুখে ঝাপটা মাখিয়ে বিরক্ত করছে ওকে। বারবার চোখে চুলের ঝাপটা পেয়ে আঙ্গুল থেকে কুচি ফসকে যাচ্ছে। পুনরায় বিরক্ত মুখে ঠিকঠাক করতে যাচ্ছে একদম শুরু থেকে। ডান হাতটা কর্জরত রেখে বা হাতটা কানের পিছনে একগুচ্ছ চুল গুজে দিল। দৃষ্টিনত, মাথা ঈষৎ ঝুঁকানো, মনোযোগ গুটি কয়েক কুচি গোছানোর দিকে ব্যস্ত। কিন্তু হতচ্ছাড়া বাতাসটা আবারও প্রবল বেগে ঝাপটা মেরে সমস্ত চুল মুখে ছড়িয়ে দিল। হাত থেকে খসে পড়ল দুটো কুচির ভাঁজ। মুখে অগ্নিচ্ছটা মাখিয়ে সরাসরি ডাগর ক্রুদ্ধ চোখ দুটো বাঁদিকের জানালায় পড়ল। মেঘে মেঘে ঢেকে যাওয়া আকাশ, আকাশের বুক দলবদ্ধ দুষ্ট বাতাস। সেই বাতাসের প্রতি যেন তীব্র আক্রোশে খেপে খেপে বলল, ইচ্ছে করছে ধাম করে জানালাটা বন্ধ করি, ভাঙলে ভাঙুক। থাই গ্লাসটা এমন শক্ত, এই বিল্ডিংয়ের বিচ্ছিরি মালিকের মতো 1 নম্বর শক্ত, জঘন্য গোয়ার। টানলে একটুও জায়গা থেকে সরানো যায় না, অসহ্য আঠার মতো ঝিমমিরে লেগে থাকে। কথাগুলো যে কাকে আর কেন বলল তা বোঝা গেল না, কিন্তু ওর মেজাজ আজ গনগনে উনুনের মতো গরম। কণ্ঠের উচ্চতা বেজায় সাংঘাতিক ছিল কিনা জানা নেই। তড়িঘড়ি পায়ে ত্রস্ত বেগে ঘরে ছুটে আসেন রেবেকা। চোখে কৌতূহল ছোটা মাখিয়ে ননদের দিকে শোধান, চেঁচাচ্ছ কেন? মুখে কোনো কথা উচ্চারণ না করে সরাসরি একটা আঙ্গুল বাঁদিকের জানালায় তাক করল।
চোখের ক্রুদ্ধ স্থির চাহনিতে বুঝিয়ে দিল জানালাটা খারাপ, থাই গ্লাস শক্ত, টানলে এদিক ওদিক নড়চড় করা যায় না। আরেকটু হলে আমি এটা ভেঙে ফেলবো। রেবেকা ওর চাহনির ভাষা বুঝে শক্ত মুখে তাকালেন, দুটো হাত বুকে ভাঁজ করলেন। ওর দিকে আপাতমস্তক নজর বোলাতেই হঠাৎ কপালে কোঞ্চন ফেললেন ধীমতি রেবেকা। যে কথাটা বলার জন্য হাত ভাঁজ করেছিলেন তিনি সে কথাটা আর বলতেই পারলেন না, বরং অন্য কথাটা এমন আশ্চর্য সুরে বললেন যে কেউ একজন অজান্তে সর্বশরীর হিম হয়ে গেছে। এই শাড়ি পরেছ কেন? তোমার তো এই রঙে মারাত্মক অপছন্দ। তুমি তো এই রঙটা দু চোখে সহ্যই করতে পারো না। আজ হঠাৎ কী ভেবে পড়েছো তুমি? ঢোক গিলে বুকের ড্রিম ড্রিম কাঁপন ধাতস্থ করলেন শাওলিন, কিন্তু লাভ হলো না একরত্তি। আরও ব্যগ্রগতিতে মাংসাল পিণ্ড চাবুক কষিয়ে যাচ্ছে। নিঃশ্বাসের ভয়ঙ্কর টান পড়ছে, দাঁতে দাঁত পিষ্ট কণ্ঠনালীটা ভিজে নিল ও। তীক্ষ্ণদর্শী রেবেকার সামনে প্রচণ্ড শান্ত একটা স্বরে বলল, ড্রেস কোড নীল। আমাদের ডিপার্টমেন্ট টসে নীল রং পেয়েছে। চমৎকার একটা নির্ভেজাল মিথ্যে অকপটে সরে ছেড়ে দিল শাওলিন। টস তো দূরের কথা, ডিপার্টমেন্টের সিআরও ওকে কিছুই বলেনি। দ্রুত চোখ দুটো সাবধানে বাঁচিয়ে রাখলো। ঠোঁট মিথ্যে বললেও ওর চোখ মিথ্যে বলতে পারে না, আর এখানটাতেই বাজেভাবে ধরা খেয়ে যায় ও। রেবেকা ওর উত্তর শুনে কিছুক্ষণ দনমনে করলো ঠিকই, কিন্তু পরক্ষণে এটাও ভেবে নিল আজকালকার ছেলেপেলেরা যথেষ্ট আধুনিক মনা। তারা সাজ পোশাক সমস্ত কার্যক্রম পূর্ব পরিকল্পিত রাখে। তবু হালকা একটা সন্দেহবিদ্ধ হয়ে হাত শিথিল করলেন রেবেকা। খুব সাবধানে তিনি কথার চাল ছেড়ে বললেন, আচ্ছা শাওলিন, টসে এমন কোনো রং এলে ওরা কি তা মানতে জোর প্রয়োগ করে? রং মোতাবেক না পড়লে সমস্যা হবে, র্যাক দেবে, এমন কিছু? দুটি হাত সক্রিয় ভঙ্গিতে কাজ করে যাচ্ছিল। মনোযোগ থিত ছিল একগুচ্ছ কুচি পেটের কাজটা গুজে দিতে। সেভাবেই মগ্ন থেকে উত্তরটা দিয়ে বসল, না মনি, সেরকম কোনো ফোর্স করা হয় না। আপনার ইচ্ছে হলে আপনি পড়বেন, কিন্তু না পড়লেও কেউ কিচ্ছু বলবে না। দিন শেষে আপনার ইচ্ছার উপরই সব কিছু নির্ভর। সিআর আর ডিপার্টমেন্ট এদিক থেকে যথেষ্ট ভালো। তার মানে কেউ চাইলে না পড়তেও পারে, এতে কোনো সমস্যাই নেই। হ্যাঁ, কোনো সমস্যাই নেই। ব্যাস। বুকের উপর হাত দয় শিথিল করে নেন রেবেকা। সমস্ত মুখ ও চোখ এমন ভঙ্গিতে স্বাভাবিক হয়ে গেল যেন আকাঙ্ক্ষিত জবাবটি পেয়ে গেছেন। শাড়ি পরিহিতা ননদের দিকে খুব সাবধানী দৃষ্টিতে তাকান রেবেকা। আজ আর একটুও বুঝতে বাকি রইল না শাওলিন একটু একটু করে অতি সূক্ষ্মভাবে পরিবর্তন হচ্ছে। কোনো এক অনির্দিষ্ট কারণে ওর ভেতর ভয়ানক পরিবর্তনে হাওয়া শুরু হয়েছে, অথচ খালি চোখে এটা ধরাও সম্ভব না। কেউ বুঝতেই পারবে না কি সাংঘাতিক ভয়ঙ্কর। চোখ স্থির করে ঢোক গিলে ওর অবস্থাটুকু চুপচাপ দেখছেন রেবেকা। গাঢ় নীল বর্ণের শাড়ি, যার পাড় রূপরঙা। পাড়ের বেশটা বেশ চওড়া। রূপরঙা পাড়ের সঙ্গে গাঢ় নীল রঙটা অদ্ভুত ধরনের মায়াবিকরিত সৌন্দর্যে ছড়িয়ে দিচ্ছে। চোখ দুটোকে চুম্বকের মতো আকৃষ্ট করছে ওর ভুবনমোহিনী বেশভূষা। এমনি মেয়েটা ওর মায়ের মতো রূপ, বাবার মতো ঘন চুল, পরিবারগত কিছু নজরমুগ্ধ বৈশিষ্ট্য পেয়েছে। বলা বাহুল্য, মৃত শাশুড়ির চেয়ে এই মেয়ের রূপ যৌবন বড্ড বেশি উচ্ছল নদীর মতো লাগে। মাঝে মাঝে মনে হয় ওকে বোধহয় প্রথম দেখাতেই তাহমিদ পছন্দ করে ফেলেছিল, কিন্তু ছেলেটা রেবেকার ভয়ে কোনো দিন মুখ ফুটে বলেনি। তার ওপর ছিল রেবেকার অমত বিয়ের সমস্যা। যখন বলার সময় ও সুযোগ পেয়েছে, ততদিনে তাহমিদ নিজের পায়ে কর্মক্ষম এক মর্যাদাপূর্ণ স্থান দখল করে ফেলেছে। নিজ যোগ্যতা ও পরিশ্রমের বলে ছিনিয়ে এনেছে উচ্চ পদস্থ সম্মান। বর্তমানে দেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থায় কর্মপদস্থ। উপর্যুপরি কর্মদক্ষতায় সানিতে উঠেছে পদোন্নতির ক্রম। কিন্তু বিগত বছর চারেক ধরে দুঃসহ সাধনায় যুদ্ধ করেছে জ্যাঠাতো ভাইটা। কারো কাছে কিছু বলেনি, কিন্তু তবু রেবেকা নিজ বুদ্ধিতে বুঝতে পেরেছে কোনো একটা কেস নিয়ে বেজায় তটস্থ তাহমিদ। ডিপার্টমেন্টের উপরওয়ালা ভয়ঙ্কর চাপ দিচ্ছে দিনকে দিন, কিন্তু ফলাফল গুছিয়ে তুলতে পারেনি তাহমিদ। অতঃপর সেই রহস্যজনক কেসের সমাধান আজও উদ্ঘাটন হয়নি। এদিকে সবচেয়ে বেশি অদ্ভুত ঘটনা, শাওলিন আজ পর্যন্ত নিজের নারী দুর্গের কাছে কাউকেই ঘেঁষতে দেয়নি। তাহমিদের স্পর্শ ও বাক্য সবসময় পাথর রেখেছে ওকে, কিন্তু ইদানিং তিনিও জোহরার কথা শুনে সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তনগুলো স্পষ্ট দেখতে পাচ্ছেন। গতকাল রাতে সামান্য দরজা ফাঁক করে দেখেছেন রেবেকা। চরম আশ্চর্য হলেও সত্য, একটা সাধারণ বই, খুবই সাধারণ, একেবারে সাধারণ, সেই বইটাকে দুহাতে আগলে বুকে চেপে ধরেছে। সেভাবেই দু চোখের পাতা বন্ধ, গভীর ঘুমে আচ্ছন্ন।
গায়ে পাতলা একটা কাঁথা দেহের কোমর পর্যন্ত মোড়ানো। একটা সামান্য বইকে যদি এভাবে যত্নে রাখে, তবে সেই বই প্রেরককে পেলে ও কি করবে? বইটার মধ্যেই কি দুহাতে যত্ন করবে? অভাবে বুকের মধ্যে আগলে চেপে রাখবে? আমি চুরি পরব না, আপনি এগুলো কাঠের বক্সে তুলে রেখে দিন। কথাটা শুনতেই বিদ্যুৎ চমকের মতো কেঁপে ওঠে সংবিত ফিরে পান। মাথাটা কিঞ্চিত ঝাঁকা দিয়ে নিজের বাস্তব মুহূর্তে চোখ বোলান। শাড়িটা বড্ড নিখুঁতভাবে পরেছে। ওর বয়স যখন 16, তখন থেকে একটু একটু করে শাড়ি পরাটা শিখিয়ে দিয়েছেন রেবেকা। মেয়েদের সবচেয়ে সুন্দর লাগে শাড়িতে। আয়নায় বড় বড় চোখ দুটোতে কাজল কালো সৌন্দর্য দেখতে পাচ্ছেন। গোলাপি দুটো ঠোঁটে গাঢ় রঙের ছোঁয়া, মেরুন রঙের ম্যাট লিপস্টিক ঠোঁট দুটোতে দখল করা। বাতাসে উড়ো উড়ো মেঘে খেলানো চুলগুলোকে দেখতে পেয়ে প্রশ্ন সুরে বললেন রেবেকা, চুলো কিছু একটা করবে না? আমার একটা গাজরা ফুলের মালা আছে, ওটা কি চুলের পেছনে বেঁধে দেব? এবারও খারিজ করার সুর ফুটল। চুলগুলোর মতো তেমনি না সূচকে মাথা নাড়িয়ে বলল, না, আমার ওসব ভালো লাগে না, ফুলের ঝামেলা ওভাবে থাকুক। আচ্ছা, আপনি না আজ বলেছিলেন সন্ধ্যায় কি একটা কাজ আছে? আমারও নাকি সঙ্গে যেতে হবে। কাজটা কি মনি? ওটা কি জরুরি? কথাগুলো বলতে বলতে চুলের ডান দিকে একটা সিঁথি তুলল শাওলিন। পেট জুড়ে সেভাবে লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে অনুষ্ঠানের জন্য তৈরি হয়ে গেল। রেবেকা তখন জরুরি কাজটার ব্যাপারে কিছু বলতে গেলেন না, আজ থাকুক, অনুষ্ঠানের দায়িত্বটা ঠান্ডা মাথায় সেরে আসুক। এখনও তো বেশ কিছুটা সময় আছে। ওই কাজটার জন্য আবার তাহমিদের উপস্থিতিও লাগবে। মনে মনে চিন্তাগুলো কষে রেবেকা শাওলিনের দিকে নিরুদ্বেগ সুরে বললেন, আপাতত আজকে সেটার দরকার নেই, তুমি এখন যাও, ভার্সিটির অনুষ্ঠান সামলে এসো। আচ্ছা শোনো, রোজা বা অন্যদের বলবে একটা ভিডিও করে রাখতে। তোমার মঞ্চে দাঁড়িয়ে কথা বলার ভঙ্গিটা স্মৃতি থাকা চাই। আমার কবে না কবে এই সৌভাগ্যের ভাগ জোটে। হায়াতের কথা তো আর বলা যায় না, পরে নাও জুটতে পারে। এমন অদ্ভুত বিচিত্র কথায় কিছুটা থমকে যায় শাওলিন। চোখ দুটো কিছুক্ষণের জন্য অপলক হলো ওর, যেন ওর মস্তিষ্ক প্রসেস করতে পারছে না এই মানুষটা কয়েক সেকেন্ড আগে কি বলল। বোধ হয় শাওলিনের ওই ভীতবিহ্বল স্থির চাহনিতে অপ্রস্তুত বোধ করলেন রেবেকা। এভাবে হঠাৎ বেফাস কিছু বলাটা ওনার নিজের কাছেও অপরাধের মতো লাগলো। ওসব শব্দ ওর সামনে কখনোই উচ্চারণ করতে চায় না, অথচ ভুলে বেভুলে আজ আবারও বলে ফেলেছেন। চোখ দুটিতে অনুতাপ মিশ্রিত চাহনি রেখে প্রসঙ্গটা বদলে দিলেন রেবেকা। এক টুকরো রোদ্দুরের মতো ঝলমলে হাসিটা দিয়ে পরিস্থিতি ঠান্ডা করে বললেন, মাফ চাচ্ছি ননদিনী বুজুর্গ মানুষ, এবার ক্ষান্ত দেন। দয়া করে ব্যাগটা গুছিয়ে বেরিয়ে পড়েন, আর কিন্তু হাতে সময় বেশি নেই। চোখের পলক বহুক্ষণ পর পড়তে লাগলো ওর। ভাষাহীন চোখ দুটো ঠোঁটের শব্দ উচ্চারণের চাইতেও খতরনাক। এই ভয়ানক দুটো মায়া ঘেরা চাহনির জন্যই কিছুতে কিছু চটেন না রেবেকা। একেবারে নিঃশব্দে নিজের চোখ নামিয়ে কালো রঙের একটা হ্যান্ডব্যাগ গুছিয়ে নিল। সোনালি রঙা শেকল প্যাটার্নের হ্যান্ডব্যাগ স্ট্রিপটা কাঁধে ঝুলিয়ে নিল। বাসা থেকে যখন বেরিয়ে যাচ্ছিল, তখন ড্রয়িং রুম থেকে অপলক বিস্মিত নয়নে তাকিয়েছিলেন জোহরা। আরও একবার আশ্চর্য হয়ে মানতে বাধ্য হলেন, এই মেয়ের বিয়েটা বিলম্ব হলে বিপদ। আরও কত যে প্রস্তাব আসতে থাকবে জানা নেই। অবিবাহিত মেয়ে মানেই ভারী দুশ্চিন্তা, মহাবিপত্তি। ঘড়িতে 1:01, আকাশের লক্ষণ সন্ধ্যা 6টার মতো। অন্ধকার হয়ে এসেছে, দমকা প্রবল বাতাস বইছে, চতুর্দিকে ধুলোর পর্দা। চোখে সবারই হাত, ধুলো থেকে চোখকে বাঁচাতে তৎপর উপস্থিত বৃন্দ। চোখে হাত দিয়ে ধুলো আড়াল করে সংলাপের কাগজটা দেখছে রোজা। পরনে হালকা গোলাপি রঙের চমৎকার একটা জামদানি শাড়ি। শাড়িতে আজ সত্যিকার অর্থে নজর কাড়া সুন্দর লাগছে রোজা হায়দারকে। চমৎকার করে সেজে এসেছে আজকের অনুষ্ঠান উপলক্ষে। ওকে দেখে আলুর মতো মুখ হাঁ করে তাকিয়েছিল জিদান। ওর দিকে তর্জনী তাক করে শ্রেষ্ঠার দিকে প্রশ্নটা শুধালো সে, এটার কোরিয়ান ড্রেস আপ কই? এ দেশি বাংলাদেশি ললনা সেজে এসেছে। হাতে সংলাপের কাগজ ছিল শ্রেষ্ঠার, সেটাই চোখ বুলিয়ে মুখস্থ রাখছিল পয়েন্টগুলো। এদিকে ব্যাচমেট বন্ধু জিদানের প্রশ্নবাক্যে মুখ ঘুরিয়ে রোজার দিকে চাইল। পরক্ষণে চোখ ফিরিয়ে জিদানের জিজ্ঞাসু চোখে স্থির করে বলল, শাড়িতেই আজকে সুন্দর লাগছে। এতদিন মনে হচ্ছিল ভিনদেশের কোনো সাদা চামড়াকে সাথে নিয়ে ঘুরছিলাম, এখন ওকে ভাল লাগতেছে। কথাটায় সায় জানিয়ে উপনিষ দুবার হ্যাঁ সূচক মাথা তোলালো জিদান। রোজাকে সত্যিই আজকের এই মিষ্টি বেশভূষাতে চমৎকার দেখাচ্ছে, কিন্তু তার চেয়ে বেশি অপেক্ষায় আছে আরেকজনের জন্য, যার সাহায্য পোশাক সবসময় জিদানের কাছে অর্থবহ। সর্বদাই সেই রুচিশীলতার কাছে মুগ্ধ হয় জিদানের মন। আজকেও কি পোশাকে আসবে? ওদের মধ্যে কি শাড়ি পরে উপস্থিত হবে? মঞ্চে মাইক হাতে নিয়ে মৃদু হাসিয়ে
অনুষ্ঠান সঞ্চালন করবে? কেমন দেখাবে আজকে সেই রমণীকে? বুকের ভেতরটা দুরু দুরু হাওয়ার মতো দুলে উঠেছে খুব। অশান্ত বেচেইন হচ্ছে প্রচুর। এমন সময় জিদান খেয়াল করলো আজ রোজা বড্ড বেশি নিঃসংকোচ, নিশ্চুপ মনে আছে। অদ্ভুত কোনো রহস্যজনক কারণে ওর চোখ দুটো এদিক ওদিক অভিযান চালাচ্ছে। ক্রিস্টাল ক্লাচ ব্যাগটাতে একটা টিস্যু নিয়ে ঠোঁটের ওপরটার ঘামটুকু মুছে নিল। ধপধপে ফর্সা গালটা ঢোকের তালে ক্রমাগত অস্থির হচ্ছিল। ও কি কারোর অপেক্ষায় আছে? কারোর জন্য বিশেষ সমীপে পথ চেয়ে আছে? এমন বিশেষ স্থানীয় ব্যক্তি রোজা হায়দারের জীবনে কে হতে পারে? ওর মতো হাই স্ট্যান্ডার্ড মেনটেন করা মেয়ে সেলিমকে শেষ পর্যন্ত বেঁধে রাখেনি। সেখানেও আজ ব্যাকুল চিত্তে পরীক্ষায় প্রহর গুনছে। ক্ষণিকের জন্য জিদানের মনে কেমন বিচিত্র ভাবনার উদয় হলো। ও কার কারণে দেশি সাজে বদলে এলো? এই রূপ, এই সাজ, এই পরিবর্তনে বেশবাস কার জন্য? এখন তো জিদানের মনে হচ্ছে রোজা ওরই মতো কারোর প্রতি চুপি চুপি দুর্বল হয়েছে। এই দুর্বলতার আবার সামান্যতম বুঝতে দেয়নি কাউকে। কিন্তু রোজার সেই চুপি চুপি পছন্দের ব্যক্তিটা কে? সেটা কে হতে পারে? নাজিফ? জিদান, 1 মিনিট এদিকে আসো তো। চকিতে নিজের প্রশ্ন সাজানো দুনিয়াটা ধূলিসাৎ হলো। বালির মতোই ঝুরঝুর করে ভেঙে গেল। সামনে তাকিয়ে দেখলো সোহানা ডাকছে। হাত ভর্তি পিৎজার বক্স, কোকের ক্যান, 2 বক্স মুরগির গ্রিল, ওদের সকলের সকালবেলার নাস্তা। এখনও পেটে 1 ফোঁটা পানি যায়নি। নাজিফ জিদানের বাইকটা ঘুরিয়ে সোহানাকে নিয়ে খাবারগুলো কিনে এনেছে। জিদান দ্রুত ওর হাত থেকে সব কিছু বুঝিয়ে নিয়ে স্রেফ পিৎজার বক্সটা সোহানার হাতে রাখতে দিল। সোহানা ওদের চিরচেনা আড্ডাখানার দিকে পা বাড়াতেই পেছনে একবার মাথা ঘুরিয়ে বাকিদের উদ্দেশ্যে বলল, তোরা দুজন কাজ শেষ করে আড্ডাখানায় চলে আয়, আমি আর জিদান খাবারগুলো রেডি করছি। প্লিজ নাজিফের মতো অসহ্য দেরিটা করিস না, তাহলে আমরা আগালাম, সেলিমকে কল দিস। কথাটা বলে জিদান ও সোহানা চিরপরিচিত স্থানের দিকে অগ্রসর হলো। এদিকে রোজা কথা কটা কানে নিল। আজ ওর খাবারের প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই। গত রাতেও কিছু খায়নি। তৎসত্ত্বেও ক্ষুধার প্রতি পেট চোচো অবস্থা ওর একটুও হচ্ছে না। বারবার নিজের ফোনটার দিকে হন্য হয়ে দেখছে। পাশে দাঁড়িয়ে থাকা শ্রেষ্ঠা 2-3 বার সন্দেহের চোখেও ব্যাপারটা লক্ষ্য করেছে। একবার তো বলেই বসেছিল, কী দেখছিস তুই, কখন থেকে ফোনের ভেতর চোখ বিধিয়ে বসে আছিস? কিছু হয়েছে? কিছু না, এমনি। এভাবেই শ্রেষ্ঠার কথাকে ম্লান করে দিয়েছে রোজা। কিন্তু ওর যে গত রাত থেকে অস্থির বেচেন অবস্থা, তা কী করে ওদের জানাবে? সেই ঘটনাটার পর থেকে ওর নিজের মনটা বিকল আচরণ করছে। উদ্ভট উদ্ভট লাগছে নিজের কাছে সব কিছুকে। ও কি শ্রেষ্ঠাকে জানাবে ওর সমস্যাটা? বললে যদি 1-2 সমাধান করে দেয়? ওর কাছে তো সমস্ত কিছুরই চমৎকার সমাধান থাকে। ব্যাপারটা চট করে মাথায় আসতেই শ্রেষ্ঠার দিকে ঘুরল রোজা। বুকে দম ভর্তি করে বেশ দুঃসাহসী গলায় বলল, শ্রেষ্ঠা, আই নিড ইউর হেল্প। ক্যান ইউ হিয়ার মাই প্রবলেম অ্যান্ড গিভ মি সাম সলিউশন ফর দ্যাট? হঠাৎ ইংরেজি বাক্যের প্রকল্প শুনে চকিতে মুখটা বাঁ পাশে ফেরালো শ্রেষ্ঠা। নিজের সংলাপের কাগজটা মাঝামাঝি ভাঁজ করতেই রোজার দিকে পূর্ণ দৃষ্টিতে চাইল। কিছু বলার জন্য প্রচণ্ড চঞ্চল দেখাচ্ছে চোখ, ঠোঁটের ওপর অস্থির সূচক কাঁপন। শ্রেষ্ঠা একটা হাত রোজার হাতে রেখে অভয় সূচকে বলল, কি হয়েছে বল, তো কেমন টেন্সফুল দেখাচ্ছে কেন? কিছু যে একটা বলবি তা তো আমি শুরুতেই আঁচ করেছি, কিন্তু জোর দিয়ে কিছুই জানতে চাইনি। বল, সমস্যাটার কথা A to Z ডিফাইন ডিটেলসে বল। বেশ নির্ভার শান্ত হালকা দেখালো রোজাকে। মনে হলো সামান্য এই কথাতে ওর বুকের ওপর থেকে 1 টন ওজনের পাথর সরে গেছে। ভারহীন ভেতরটা নিরস্ত অনুভব করলে রোজা ধাতস্থ গলায় জলজলে দীপ্ত চোখে বলল, দেয়ার ইজ সামথিং রং, বাট আই ওয়ান্ট টু হ্যাভ দ্যাম। Something is really detaching me from everything what I love. I know I am pretending like a suspicious person, but something even more suspicious is happening around us. And I love that kind of unique things which has no boundary, no rules, no attachment line. That person is far better than Selim and better than any kind of fake man. অনর্গল একটানা স্পষ্ট শুদ্ধ ইংরেজিতে বলে চলল রোজা। বলতে গিয়ে বড্ড বেশি হাঁপাতে শুরু করলো। গলায় জোর দিয়ে ঢোক গিলল। চোখ দুটো বার কয়েক বন্ধ করলেও নিজের অজ্ঞাতে। এদিকে শ্রেষ্ঠার বুকের ভেতরটা ধরফর ধরফর করে শব্দ ছুঁড়ে মারছে। মনে হচ্ছে কানের বড্ড কাছে হৃৎপিণ্ডের চাবুক পেটানো হচ্ছে। নিঃশব্দে নিজেও একটা শুকনো খড়খড়ে ঢোক গিলেও রোজা নিজের ইতস্তত ভাবটা বহু কষ্টে কাটিয়ে নিচু গলায় ফের বলল, ওই লোকটাকে আমার ভালো লাগে। সে নাকি আজ বিকেলে আমাদের ক্যাম্পাসে আসবে। জানার ওই এঙ্গেজমেন্ট রিংটা খুঁজে পাওয়া গেছে, ওটা আজ দিয়ে যেতে আসবে। তুই
হ্যাঁ শিওর, আসবে। মানে এসেও হয়তো গেছে। মঞ্চে ওঠার পর থেকে শ্রেষ্ঠাকে স্বাভাবিক দেখছে না শাওলিন। কেমন একটা ভীতিগ্রস্ত চলাফেরা, চিন্তিত ভারাক্রান্ত মুখ, উৎভ্রান্ত অস্থির চোখ। কথার বলার সময়ও দু একটা শব্দ জড়তার ভঙ্গিতে আটকে যাচ্ছে। আগে এরকম বিচিত্র মূর্তি ওর বেলাতে কখনোই দেখেনি, বরং সবচেয়ে দুরন্ত ভঙ্গির চঞ্চলতা ওর ভেতরে দেখেছে শাওলিন। মাইকটা ওর ডান হাতের ছোট মুঠোতে আবদ্ধ, বা হাতে সংলাপ সম্বলিত একটি সাদা কাগজ। শ্রেষ্ঠা যে কেমন করে উদ্বিগ্ন চেহারায় ওর কাজটুকু সম্পন্ন করছে তাই অল্প দূরত্বে লক্ষ্য করছে শাওলিন। কিন্তু এখন কিছু বলা বা জিজ্ঞেস করার মুহূর্ত নেই। দুজনের হাতে অনুষ্ঠান আরম্ভের দায়িত্ব এসে গেছে। মাইক হাতে সর্বপ্রথম বলে উঠল সকলের পরিচিত মুখ শ্রেষ্ঠা। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ, আমার প্রাণপ্রিয় সহপাঠীরা, সকলকে রোদেলা দুপুরের শুভেচ্ছা। বেজায় করতালিতে শব্দময় হয়ে উঠল পরিবেশ। চারিদিকে ছড়িয়ে পড়ল আনন্দ হুল্লোড়। দর্শক সারি বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে আজ। সেদিক পানে দৃষ্টি রেখে মাইকটা ঠোঁট সংলগ্ন করল শাওলিন। চোখে বাকপটুত্বের দীপ্তি নিয়ে চমৎকার সম্ভ্রম স্বরে বলে উঠল, আজকের এই বিশেষ দিনে আমাদের প্রাণপ্রিয় বিশ্ববিদ্যালয়ে আমাদের পরিবার সমতুল্য মানুষদের সঙ্গে একত্র হয়েছি আমরা একত্র হয়েছি আমাদের এই প্রতীক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে। আমি শেহজানা আলম শাওলিন, বায়োটেকনোলজি অ্যান্ড মলিকিউলার বায়োলজি ডিপার্টমেন্ট থেকে, স্নাতক প্রথম বর্ষ। আমি নূপুর ইসলাম শ্রেষ্ঠা, ডিপার্টমেন্ট অফ ফার্মাকোলজি, স্নাতকোত্তর প্রথম বর্ষ। পুরো অনুষ্ঠান বর্ণিল আমেজে সরগরম হতে লাগলো। দিকবিদিক এক খুশিয়াল মুহূর্তের প্রাণোচ্ছ্বাস আবেশ ছড়িয়ে পড়তে লাগলো। শ্রেষ্ঠা মাইক হাতে বড্ড বেশি সংকোচ ও জড়তায় ভুগছিল। মনে মনে তীব্র আশঙ্কা করছিল হয়তো দু একটা বাক্য জিভে আটকে পড়বে। কিন্তু সেই অলক্ষণে সংখ্যা একটু একটু করে দূরে ঝটিয়ে দিল শাওলিন। ঠোঁট দুটোর মাঝে মাইক রেখে এমন অপূর্ব ভঙ্গিতে উপস্থাপন করল, ওর সেই মিষ্টি হাসিতে মুগ্ধ হলো উপস্থিত দর্শক মহল। ওর কাজল কালো চোখ দুটো সম্মুখের প্রতিটা দর্শক কোণে নজর ছুঁয়ে পুনরায় মাইকের কাছে ঠোঁট ছুঁয়ে রেখে গেল। সবার আগে থাকছে আমাদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রতিভাবান শিক্ষার্থীদের পরিবেশনা। মঞ্চে আসছে একটি দলগত গান, যা আমাদের হৃদয় ছুঁয়ে দিতে প্রস্তুত। করতালির মাধ্যমে তাদের স্বাগত জানাই। প্রথম পর্বের দলগত গানের ঘোষণা দিয়ে ছুটে এলো উপস্থাপকরা। ব্যাকস্টেজ নামক জায়গাটিতে পর্দার আড়ালে চলে গেল শাওলিন ও শ্রেষ্ঠা। তবে দুজন দুদিকে চলে যাওয়াতে সামান্য ব্যাঘাত ঘটল শ্রেষ্ঠার কাছে। এখন শাওলিনের যেতে হলে মঞ্চের পেছনটা ঘুরে অনেকখানি পথ হেঁটে যেতে হবে, নয়তো মঞ্চের ওপর দিয়ে ছুটে যেতে হবে, যা সম্পূর্ণভাবেই অশোভন। অন্যদিকে শাওলিন ডান দিকের অংশে পর্দার আড়ালে যেতেই কেউ একজন ওর দিকে ফোন বাড়িয়ে বলল, জানা, কে যেন তোমাকে বারবার কল করছে, একটু ধরো তো, নামটা সেভ করা না, এজন্য আর ধরিনি। কী বলছো? কখন থেকে দিয়েছে? নাম সেভ করে না? হ্যাঁ, সেভ করে না, নাম্বারটা আননোন। কোনো নাম সেভ নেই। তুমি যখন শ্রেষ্ঠার কৌতুকের পরের অংশটা স্টেজে বলছিলে, ঠিক তখন থেকেই ফোনটা বাজছে। আচ্ছা ঠিক আছে রূপন্তী, তোমাকে ধন্যবাদ খবরটা দিয়েছ। তুমি কি 2 মিনিট আমার স্ক্রিপ্ট শিটটা ধরবে? আমি একটু বাইরে যেতাম, এখানে প্রচুর শব্দ, কথা বললে শোনা যাবে না। অবশ্যই জানা, থ্যাংক ইউ। আবার কিসের? তুমি যাও, আমি এদিকটা দেখে নিব। ঠিক আছে রূপন্তী, আসছি আমি। কথা বলতেই পেছনের সিঁড়িকোটা দিয়ে ধপধপ করে নেমে গেল শাওলিন। জায়গাটা মাত্রাতিরিক্ত ভিড়। একক ও দলগত পরিবেশনায় শিক্ষার্থীদের একটা অংশে এখানে ঘুরঘুর করছে। তাদের ভিড় ঠেলে কিছুটা দূরে ও ফাঁকা অংশে চলে এলো। এবার হাতের ফোনটা বের করলো, নাম্বারটায় চট করে কল ব্যাক করবে। ঠিক এমন সময় কি একটা দেখে ওর বৃদ্ধাঙ্গুল থমকে গেল। এই নাম্বারটা তো। ভাবনাটা স্থির হতে তড়িৎ বেগে আননোন নাম্বারটা ডায়াল বসালো। কানে চেপে ধরতে মুহূর্ত মাত্র পেরোলো না। তৎক্ষণাৎ কলটা রিসিভ হয়ে ওপাশ থেকে বজ্র গম্ভীর সুকঠোর গলাটা বেজে উঠল, তুমি চমৎকার উপস্থাপন করতে পারো। মাইক হাতে মখমলি হাসি, চমৎকার। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভয়ঙ্করভাবে শিউরে উঠল শাওলিনের। সেকেন্ড কোনো কথা বলতে পারল না। ডান কানে চেপে রাখা ফোন এদিক ওদিক নীরবে ঘোরালো। ওর উত্তরটা শোনার জন্য ভারী কণ্ঠের মালিক নিজেও চুপ করে আছে। শুধু শোনা যাচ্ছে অখণ্ড নৈশব্দের ভেতর কারো ভারী নিঃশ্বাস। ফোনটা কি ঠোঁটের কাছে ধরে আছে, কানে না চেপে লাউড স্পিকারে রেখেছে? সহসা ব্যাপারটা আজ করতে পেরে সারা মুখ রক্তিম হয়ে গেল। বুকের ভেতরটা ওর বেজায় অশান্ত। স্টেজের স্পষ্ট গলাটা কেমন বদলে গিয়ে এক অদ্ভুত ধীর গলায় বলে উঠল, আপনি সেদিন ফার্ম গেটে এসেছিলেন? প্রশ্নটা কেন করলো জানে না। কেন ওর মনে এই প্রশ্নটাই ঝুঁকিয়ে দিল নিজের অজানা। কিছুটা সেকেন্ড নিশ্চুপ থেকে ভারী গলাটা ওকে নির্ভর ভঙ্গিতে জানালো,
আমি এসেছিলাম, সেদিন সন্ধে ছিল। বুকের ভেতরটা মোচড় তুলে ওকে প্রচণ্ড রূপে বিবশ ব্যাকুল করে দিল। চোখ দুটো ক্ষণিকের জন্য বন্ধ করে ফেলল শাওলিন। বুক ভর্তি করে দম টেনে ভীষণ শ্বাসরোধ অবস্থায় বলতে লাগলো, কেন এসেছিলেন? ওপাশ থেকেও এবার নির্ভয়ী সুর, তোমাকে একবার দেখতে। কি দরকার তাতে? দরকার বোঝো না এতে? আর কোনো উত্তর এলো না ওই পাশে। কানে ফোন চেপে তখনও শাওলিন নিশ্চলভাবে দাঁড়িয়ে, চোখ দুটো বন্ধ, বা হাতটা মুষ্টিবদ্ধ। ডান হাতটা কানের ওপর এমনভাবে ফোনটাকে চেপে ধরেছে যেন ওর চেয়ে বিশেষ প্রিয় বস্তু আর কিচ্ছুটি নেই। এমন সময় স্টেজ থেকে স্টেজটার পেশাদার কণ্ঠ শুনতে পেল ওর নাম ধরে ক্রমাগত স্টেজে উপস্থিত হবার অনুরোধ জানিয়ে যাচ্ছে। চট করে অস্থির চোখ দুটো পিছু ঘোরালো ডান কানে, গলা খাকারির আওয়াজ পেল। পুনরায় সবটুকু ধ্যান ও মনোযোগ ফোনের দিকে বিদ্ধ হলো। ওর নামটা ধরে সেই এবার ডেকে বলল, শাওলিন। শুনছি। স্টেজে ডাকছে? জি। যেতে চাও? যেতে হবে। ধরো, স্টেজটা হচ্ছে তাহমিদ মুর্তজা, সেখানে তোমাকে ডাকা হচ্ছে। অন্যদিকে শোয়েব ফারসাদ, যে তোমাকে এক্ষুনি গেটের বাইরে আসতে বলছে। তুমি কাকে প্রায়োরিটি দিবে এনা শর্ট টাইম সিদ্ধান্ত নাও। সময় বেশ অল্প তোমার। আমি খাগড়াছড়িতে যাচ্ছি, আজই ব্যাক করব। লক্ষ্যভেদী তীরের মতো কথাগুলো ছুড়ল যেন, নিশানা বরাবর বিদ্ধ করলো এক একটি বাক্যর ভীতির। শ্বাসরুদ্ধ করে স্থরবৎ দাঁড়িয়ে রইল শাওলিন। একটা শব্দ উচ্চারণ করতে পারল না, শুধু ক্ষয়ে আসা মোমের মতো নিষ্প্রভ সরে বলে উঠল, নামটা জানেন কীভাবে? আমি এটা। টুট 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 যান্ত্রিক শব্দগুলো এক নাগারে প্রত্যুত্তর ঘটাতে লাগলো। কান থেকে ঝটিতে নামল ফোন। দেখলো কলটা কেটে গেছে। অন্যদিকে অদূর স্টেজ থেকে আরেকবার ডাকলো ওকে। স্টেজটার কণ্ঠের বদলে একজন ফ্যাকাল্টির গলা শোনা যাচ্ছে, ডিন স্যার। আস্তে করে একটা দুর্বল ঢোক কিনল। ও কী করবে? ও যাবে কোন মুখ? সময় কি আছে? প্রান্তিক গেটের বাইরে দাঁড়িয়ে আছে অফ হোয়াইট প্রাডো। শ্বেতাঙ্গীর মতো চকচক করছে গাড়িটার ধবল দেহ। ড্রাইভার আসনে গায়ে এলিয়ে চোখ দুটো বন্ধ করে শোয়েবের। প্রশস্ত কঠোর বুকের ওপর কারো সিট বেল্টটি বাঁধা। গভীর কোনো নিঃশ্বাসের তালে ওঠানামা করছে সিট বেল্টটা। তার চেয়ে বেশি ভ্রূর মূর্তি দেখাচ্ছে তার চোয়ালের প্রাবল্য। টান টান হয়ে আছে বলিষ্ঠ সুঠাম পেশিবহুল দীর্ঘাঙ্গ। সম্পূর্ণ দেহ ডার্ক নেভি ব্লু ফর্মাল 3 স্যুটে আবৃত আজ। মনে মনে হিসেব কষে চলেছে শোয়েব ফারসাদ। তার উর্বর মস্তিষ্ক খাপে খাপে গুনছে সেকেন্ডের প্রতিটি ঘর। 18 মিনিট 33, 34, 35 হিসেবে ঘড়ির মতো চলছে তার ক্ষুরোধর মগজ। আর 1 মিনিট 25 সেকেন্ড বাকি। এরপরে 20 মিনিটের সীমা শেষ। সময় অতিক্রমের পর আর এক মুহূর্ত সুযোগ নয়। গাড়িটা ইতোমধ্যে রাস্তা বরাবর নাক ঘুরিয়ে রেখেছে। বিশেষ ঘুরে এলে স্টিয়ারিং ঘোরাতে শুরু করবে তার দক্ষ হাত। ইঞ্জিন চালু প্রথমেই। খরচ হচ্ছে ফুয়েল, হোক, পরোয়া করছে না। শুধু ও আসুক, একবার আসুক, 20 মিনিটের এই শেষ মিনিটে চলে আসুক ও। কিন্তু তার গণনা কার্য শেষের দিকে। 5, 4, 3, 2 এবং 1। চশমাধারী চোখ দুটো খুলে গেল। দৃষ্টি দিয়ে শেষবারের মতো দূরে গেটটা দেখছে। ডান হাতটা বজ্র মুঠো করে খামচে ধরেছে স্টিয়ারিং। হাতের সবকটা সবুজ রং ফুটে উঠেছে। তখনও গেটটার দিকে স্থির তার চোখ। ডান ভ্রুয়ের ওপর সেদিনের কাটা চিহ্ন। চোয়ালের রাগ সর্বস্ব ছাপ, ভীতিকর। যার আশাতে 20টি মিনিট খরচ করেছে তার চিহ্ন মাত্র কোথাও নেই। দৃষ্টিটা আস্তে করে সরিয়ে সম্মুখের রাস্তার পানে মনোযোগ দিল সে। এক্সেলেটরে যেই পায়ের চাপটা বাড়াতে গেল, ঠিক তখনই ঠক ঠক করে মৃদু আওয়াজ ফুটে উঠল। কেউ যেন কাচের গায়ে আঙ্গুলের টোকা দিচ্ছে। মুখ গম্ভীর করে শব্দ উৎসের দিকে তাকালো সে। বাদিকে চোখ ঘুরেতে সময় থমকানের মতো সব কিছু স্থির হয়ে গেল। সময় ও কালের মাঝখানে যেন আটকে পড়ল গতি। একটা মুহূর্ত দোলাচল ফাঁসল শোয়েব। জড়বৎ পাথর মূর্তি হয়ে রইল সে। তার ধারালো মুখ, ক্রোধ মিশ্র চাহনি, হাতের বলিষ্ঠ বলে সমস্তই যেমন ঢিল পড়তে লাগলো। স্টিয়ারিং থেকে খামচানো হাত সরে গেল অজান্তে। বাতিকের আনলক দরজাটা খুলে প্রবেশ করেছে কেউ একজন। সমস্ত গাড়িতে ছড়িয়ে দিয়েছে তার মিষ্টি মেয়েলি সৌরভ। অভিভূত মূর্ত করে দিয়েছে গাড়ির মালিক পুরুষকেও। জোরে জোরে মাথা নুয়ে হাঁপাচ্ছে সেই রমণী। এক হাত দিয়ে কোনো মতে খোলা দরজাটা ধপ করে বন্ধ করে। গাড়ির এসিটা সংকুলন হচ্ছে না দুরবস্থা। থরথর করে কাঁপছে কোমল হাত দুটো। সারা চেহারায় দৌড়ে আসায় প্রকট ছাপ। নিঃশ্বাসে ভয়ঙ্কর টান, ফুসফুস ভর্তি করে অক্সিজেনটুকু শুষে নিতে তৎপর। তেমনি দুর্বল গলায়
আস্তে করে বলল, পানি। ডান হাতের উল্টো পিঠ মুছে নিল কপালের ডান দিকে। ঘামে ভেজা ভাবটুকু কবজি ঢাকা ব্লাউজের হাতায় শুষে গেল। চোখ বন্ধ করে সিটের হেডরেস্টে মাথাটা ছেড়ে দিল শাওলিন। ওর সেই বিপর্যস্ত অবস্থা দেখে এসিটা তুলনামূলক বাড়িয়ে দিল শোয়েব। গাড়ির এক জায়গা থেকে পানির বোতলটা বের করলো, কিন্তু ওর হাতে তুলে দিতে গিয়ে সামান্য বিব্রত মুখে তাকালো। এটা অক্ষত বোতল নয়, ক্যাপটা খুলে পানি খাওয়া হয়েছে। তার ঠোঁট বোতলের মুখ ছুঁয়েছে। ও কি পানিটা পান করবে? এদিকে পানির তেষ্টা হাহাকার শাওলিন ছোঁ মেরে বোতলটা একদম ছিনিয়েই নিল। ক্যাপটা খুলতেই ওর ঠোঁট দুটো চেপে ধরল বোতলের মুখ। অবশিষ্ট পানিটুকু ঢকঢক করে সাবার করল শাওলিন। শূন্য বোতলটা যখন ফিরিয়ে দিল, তখন পাশের মানুষটা ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বহুক্ষণ পর গাড়ির নিস্তরঙ্গ নীরবতা ভঙ্গ করল মানুষটা। তার কর্তৃত্ব মাখানো স্বরটা আজও বজ্রশূলে ফুটল। বদ্ধ গাড়ির ভেতর কেমন গর্জন রূপে শোনালো, কনফার্ম করো, তুমি কি এখন ঠিক আছো? চমকে বন্ধ চোখ দুটো খুলে গেল ঠিকই, কিন্তু সাথে সাথে ডান দিকে চোখ ফেরালো না। কিছুটা সেকেন্ড নিচের সাথে বোঝাপড়া করে সন্তর্পণে ধীরে ধীরে ডান দিকে তাকায় সে জানা। ওর এই নামটা কোনোদিন এই লোকটা ঠোঁটে আনলো না, এখনও না। অথচ প্রথম সাক্ষাতে ওর বন্ধুসঙ্গীরা শেহজানা আলম এবং সংক্ষিপ্ত নাম জানা জানিয়েছে। লোকটা সরাসরি ওর চোখের তারায় চেয়ে আছে, যেন ওই তারা দুটো তার কাছেই সব কথা জানিয়ে দিচ্ছে। ওর চোখ তার চোখে জবাব ব্যক্ত করছে। ওর নিজের বলতে যেন এখানে কিছুই নেই। সেই নিশ্চল ভঙ্গিতে আরেকবার প্রশ্নটা করে উঠল সে, ঠিক আছো নাকি না? অস্থির নিঃশ্বাসে তখনও আসেনি শিথিলতা। হাতে ঝিম ধরা অনুভূতি, আয়রন শূন্যতার প্রভাব। মাথাটা খানিকটা ভার ভার লাগছে, তবু সেই মাথাটা ধীরভাবে উপর নিচ দুবার নাড়িয়ে দিল সে। বুঝিয়ে দিল ঠিক আছে একদম। ওর উত্তর পাবার পরও ঝাড়া 5টা সেকেন্ড একদম পলকহীন চোখে তাকিয়ে থাকলো সে। ওই চোখ দুটো যেন ভয়ঙ্কর লাই ডিটেক্টরের মতো ওর সত্য মিথ্যা যাচাই করছে। ক্ষণিকের জন্য শাওলিন নিজেও কিছুটা শিউরে উঠতে যাচ্ছিল, কিন্তু পরক্ষণে নিজেই সে দৃষ্টিজোড়া সরিয়ে নিল সে। গাড়িটা স্টার্ট দেবার আগে একবার ওর দিকে সরাসরি তাকিয়ে বলল, মানুষের কাছে মিথ্যে বলা যায়, অমানুষের কাছে না। আমি হচ্ছি অমানুষ। তুমি সেই অমানুষকে খাগড়াছড়ি থেকে ঢাকায় টেনে এনেছো। কাজেই যা জানতে চাইবো সেটার মিথ্যা বলতে চেও না। সিট বেল্ট বেঁধে নাও। চারপাশ ভয়ঙ্কর অন্ধকার, ঝিরঝির করে বৃষ্টি ফোঁটা ঝরছে। গাড়ির কাজ ঘোলাটে হয়ে আসছে। বাইরে ঠিক তখনই এফোর ওফোর করে আকাশটা চিরে গেল। তৎক্ষণাৎ দিনের আলোয় ফরসাটে ভাব ধরল চারধার। সেই ক্ষণিকের আলোয় স্থির মুখটা দম বন্ধ করে দেখল শাওলিন। তার উজ্জ্বল নীল চোখ দুটো ওকে অসন্তুষ্ট বোঝাচ্ছে, যেন একটু আগে বলা হালকা দিচের মিথ্যাটাও সে পছন্দ করতে পারছে না। ওই চোখ দুটো একেবারে নিচের দিকে নিবদ্ধ হলো। শাওলিন সেই দৃষ্টি অনুসরণ করে নিজের পায়ের দিকে লক্ষ্য করল। কলটা কাটার পর একটা সেকেন্ডও ব্যয় করেনি। শ্রেষ্ঠাকে একটা জরুরি কাজ লিখে মেসেজ পাঠিয়ে অমনি ছুট দিয়েছিল। হিল জুতোর দরুন পায়ের সর্বকনিষ্ঠ আঙুলটায় ফোসকা দেখা যাচ্ছে। জুতা থেকে ডান পাটা বের করে রেখেছিল বারবার ঘষা না লাগার জন্য, কিন্তু কোন ফাঁকে যে আরেকজনের চোখে পড়ে গেছে তা নিজেও জানে না ও। ইগলের পাশে যেন বসে আছে এখন, একটা কিছু চোখ এড়ায় না। বুকের ওপর সিট বেল্ট বেঁধে চুপচাপ বসে আছে শাওলিন। গাড়িটা কলাবাগানের অভিমুখে ছুটছে। বাইরে ঝুম বৃষ্টির প্রাবল্য, এসির ঠান্ডাটা গায়ে শীতালু পরশ ছড়িয়ে দিচ্ছে। গাঢ় নীল আঁচলটা বাপাস থেকে পিঠময় টেনে ডান পাশে এনে রাখল। অবশিষ্ট বাড়তে আঁচলটুকু ঢেকে নিয়েছে 2 হাত। জানালার বাইরে স্নানরত শহরের ভেজা ভেজা দৃশ্য দেখছে। এমন সময় এসির ঠান্ডাটা কমে যেতে পাশ ফিরে তাকালো শাওলিন। দেখল ডান হাতে স্টিয়ারিং সামলে বা হাতে এসির পাওয়ারটা বন্ধ করে দিচ্ছে ভদ্রলোক। ওর চোখে চোখাচোখি হতেই বিদ্যুৎ চমকের মতো প্রচণ্ড চমকে চোখ সরিয়ে নিল শাওলিন। পুনরায় জানালার দিকে মুখ ফিরিয়ে নিল। শীতল স্বরটা ওর কর্ণধার ছুঁয়ে বলল, তুমি আজ শাড়ি পরে আছো, কিন্তু আমার ইচ্ছে তুমি আমার সামনে শুধু শাড়ি পরো। কথাটা শুনতে প্রচণ্ড শিউরে চোখ দুটো খিচিয়ে ফেলল শাওলিন। কর্ণকুহর পর্যন্ত ঝিমঝিম করছে ওর। বুকের ঠিক কোনখানটায় বিদ্ধ করছে তা অস্ফুট স্বরে উচ্চারণও করতে পারল না। জানালার কাছে চোখ বন্ধ রক্তিম চেহারাটা ফুটে উঠেছে। 2 হাত নীল আঁচলের তলায় মুঠো। সেই জানালার কাছে কপট ক্ষোভে আবার বলে উঠল সে, ওই জানালার কাজ ঠিক মূর্তজার মতো। আজ আচরণটাও ঠিক সেরকম। তোমার লজ্জারাঙা মুখ আমিই দেখতে পাচ্ছি না।